এই মাঝে এই যে ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝে যে ফেন্সিংটা করা আছে তার ওপাশে যেটা নোম্যান্স ল্যান্ড, সেখানে কিন্তু পুরো মাইন বেছানো আছে। কি সুন্দর যে লাগছে না। এখান থেকে মাত্র 2.2 কিলোমিটার দূরে রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। হাই, শায়ক রিভার ভিউ পয়েন্ট। বাবা, এরা এই রাস্তা এখানে হেঁটে 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 আসছে, তাও একটা বাচ্চা কোলে নিয়ে। এই মাছটা করোনার জন্যই দেওয়া হলো। এইগুলো সব হচ্ছে অ্যাপ্রিকট গাছ। ভেরি গুড মর্নিং। আজকে 25শে মে 2025, হুন্ডা ডেজার্টে আমাদের হোটেল স্নো লেপার্ডে আমাদের রুমের ছোট্ট ব্যালকনি থেকে বাইরেটা দেখাচ্ছি। ঠান্ডা যে খুব আছে সেরকম না। আজকে 25শে মে, এই জাস্ট একটা ফুল স্লিপ পরে রয়েছি এই পর্যন্ত, এর বেশি কিছু না। আজকে আকাশে মেঘ রয়েছে, কিন্তু আমি এই বারান্দাটা আপনাদের নিয়ে এলাম মেঘ বা এই দূরের পাহাড় দেখানোর জন্য নয়, এই বাগানটা দেখানোর জন্য। এই হোটেলের বাগানে এই যে গাছগুলো রয়েছে এইগুলো সব হচ্ছে অ্যাপ্রিকট গাছ। এই ছোট ছোট অ্যাপ্রিকট হয়ে রয়েছে, দেখতে অনেকটা জলপাইয়ের মতো বলা যেতে পারে। এই যে এইখানে এটা একটু কাছে রয়েছে। এই যে সামনের যে বাগানটা, তার এই মাঝখান দিয়ে কুলকুল করে একটা ছোট্ট নালার মতো বয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু প্রাকৃতিক জল, বরফ গলা জল ওই দূর থেকে আসছে। সেই জল এই হোটেলের বাগানের ভেতর দিয়ে বয়ে আবার পাশের হোটেলের দিকে চলে যাচ্ছে। এই জল গিয়ে মিশবে শায়ক নদীতে। সত্যি ভারী সুন্দর। এবং এই গাছে চড়াই পাখি বসে রয়েছে। আমাদের ওখানে চড়াই পাখি এখন তো প্রায় দেখতেই পাই না, এখানে দুটো চড়াই পাখি বসে রয়েছে। চড়াই পাখি ছাড়া অন্য কোনো পাখি, অনেক আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু নজরে কিছু পড়ছে না। চলো চটপটা রেডি হয়নি। আজকে আমরা যাব ভারত পাকিস্তান বর্ডার। ভারত পাকিস্তান বর্ডার বলতে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। কাশ্মীরের যে জায়গাগুলো পাকিস্তান দখল করে রেখেছে সেই জায়গাগুলোকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর। সেই বর্ডারে একদম শেষ গ্রাম থাং ভিলেজ, সেখানে আপনাদের নিয়ে যাব। আর তার আগে একটা গ্রাম পড়ে, ছোট্ট গ্রাম তুকতুক, ভীষণ সুন্দর গ্রাম, সেখানেও নিয়ে যাব। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। চলুন। এসে গেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। ও, দুজন এসেও গেছেন। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে আছে আমার ফেভারিট লুচি আর তার সাথে আলু চচ্চড়ি। আমার দারুণ ভালো লাগে। এটা আমাদের হোটেলের রিসেপশন, আমাদের হোটেল স্নো লেপার্ড। আর এটা হচ্ছে সামনের বাগান। বেরিয়ে আসার সাথে সাথে এ পাশে হচ্ছে আপেল গাছ, এ পাশে হচ্ছে অ্যাপ্রিকট গাছ। অ্যাপ্রিকট গাছে অ্যাপ্রিকট কিন্তু এই দেখুন আরেকটু বড় হবে। অ্যাপ্রিকটের খোলাটা সেটা তো শক্ত হয়ে যায় অনেকটা, সেটাকে গরম জলে ভিজিয়ে সেটা তো আপনারা খানই। আর অ্যাপ্রিকটের যে সিডটা, বীজটা, সেটা থেকে বাদাম বেরোয় অনেকটা আমাদের যে আমন্ড, সেই আমন্ডের মতো, এবং তার থেকে তেলও হয়। সেই তেলে এনারা স্থানীয়রা ব্যথা ট্যাথা হলে মালিশের কাজ সেটাও করে। এই আপেলের ফুল সবে ঝরেছে, এই পেয়ারার যেরকম কুড়ি সেরকম আপেলের কুড়ি। এইখানে এই মৌসুমি ফুল তার চাষ হয়েছে পরপর বেড। এই অ্যাপ্রিকট গাছের এই গুঁড়িগুলো একটু মোটা মোটা, আর এর পাতাগুলো অনেকটা আমাদের এই অশ্বত্থ পাতা, অনেকটা অশ্বত্থ পাতার এই মাথাটা আর একটু সরু হয়, অতটা সরু নয় কিন্তু অনেকটাই অশ্বত্থ পাতার মতো। সামনে খাড়া ন্যাড়া পাহাড়, আর তার ঠিক নিচেই আমাদের এই হোটেল। এর ওপাশে রাস্তা রয়েছে, মানে এই পাহাড় আর আমাদের হোটেল মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা এদিকে এগিয়ে যাব তুকতুক হয়ে থাং, মানে पाकिस्तान बॉर्डर दिखे। उधर वो हम छोटा टॉप में जैसे छोटा छोटा बेरी जैसे लद्दाखी टमाटर, এটা হচ্ছে লাদাখি টমাটার। এখানে এরকম তিনটে পাথর রাখা আছে, এটা সূর্যের উল্টো দিকে হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা আছে। আজ 25শে মে 2025, আমরা হুন্ডা ডেজার্ট থেকে এখন চলেছি পাকিস্তান বর্ডারে। পাকিস্তান বর্ডার সঠিকভাবে বলতে গেলে পাক অকুপাইড কাশ্মীর বর্ডার। এই জবে থেকে লাদাখ ট্যুর শুরু করেছি এই প্রথম আজকে আকাশ কিন্তু মেঘলা, প্রতিটা ক্যাম্প কি সুন্দর সাজানো গোছানো। জলের কি স্রোত, দূরে ওই যে রুক্ষ পাহাড় তার নিচে দিয়েই বয়ে চলেছে শায়ক নদী। আর এই শায়ক নদীর এই উপত্যকা, এটাই নুব্রা উপত্যকা নামে পরিচিত। যদিও এখানে নুব্রা নদীও আছে, সেই নুব্রা নদী শায়ক নদীর সাথে মিশে তারপর থেকে নুব্রার
তার অস্তিত্ব হারাচ্ছে। তারপরে নুব্রা এবং শায়কের মিলিত জলধারা শায়ক নদী নামেই প্রবাহিত হচ্ছে। এই নুব্রা ভ্যালি হয়ে সেই জলপ্রবাহ পাকিস্তান অকুপাইড কাশ্মীর হয়ে পৌঁছে যাচ্ছে আরব সাগরে। অসম্ভব সুন্দর এই নুব্রা ভ্যালি। বলা হয় লাদাখের সব থেকে সুন্দর জায়গা এই নুব্রা ভ্যালি। পাশে যেহেতু পাকিস্তান, সেই কারণে এই নুব্রা ভ্যালির উপর দখল বজায় রাখতে 4টে গ্রাম বা 4টে জায়গা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভারত পাক যুদ্ধের পরে সেই জায়গাগুলো পাকিস্তানের কাছে চলে যায়, কিন্তু 1971 সালে ভারত সেই জায়গাগুলোকে, সেই গ্রামগুলোকে আবার ছিনিয়ে নেয়। সেরকমই 4টে গ্রামের উপর দিয়ে আমরা যাব। তার মধ্যে 2টো গ্রামে আমরা নামবো। একটার নাম দুতুক আর একটার নাম থাং। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর নুব্রা ভ্যালির সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে। কালকে যখন আমরা খালসার থেকে আমাদের হুন্ডার ডেজার্ট পর্যন্ত এলাম, পুরো রাস্তায় এত ধুলো, প্রায় আমরা 30 কিলোমিটার এসেছি। পুরো ভ্যালিটা ধুলোয় ভর্তি হয়ে রয়েছে। সামনের যে পাহাড়, সেই পাহাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। আজকে কিন্তু সেই তুলনায় এদিকে ধুলোর প্রকোপটা অতটা নেই, গাছপালা বেশি রয়েছে। এই রাস্তার দুধারে এগুলো সব হচ্ছে বাবলা কাটা। ফয়েলস গ্রাম এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। এই পুরো নুব্রা ভ্যালিকে রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী এখানে কিন্তু তাদের ইনস্টলেশনের সংখ্যা বাড়িয়ে চলেছে। নতুন নতুন ক্যাম্প সেগুলো তৈরি হয়েছে। এমনকি এখানে ভারতীয় সেনাদের ব্যবহারের জন্য একটা রানওয়ে সেটাও তৈরি হয়েছে। ফয়েলস গ্রাম এখন আমরা পেরিয়ে যাচ্ছি। এদিকে পাহাড়গুলো একরকম দেখতে, কিন্তু ও পাশের পাহাড়গুলো দেখতে যেন আরো বেশি সুন্দর। বেশ কিছু চড়তেন রয়েছে এখানে। আমরা পৌঁছে গেছি স্কুরু গ্রাম। মাত্র কয়েক ঘর লোকের বাস এখানে। এখানে আবার একটা রেস্টুরেন্টও আছে। থোকা থোকা গোলাপি গোলাপি এরকম বুনো গাছ, বুনো ফুল ফুটে রয়েছে। চাংমার এখান থেকে 22 কিলোমিটার। এখানে হুন্ডার ডেজার্টেও যেরকম সাদা বালি, হোয়াইট স্যান্ড, এখানেও কিন্তু এই শায়ক নদীর বেডে যে বালিটা, সেই বালিটাও কিন্তু সাদা বালি। এখানের এই রাস্তা, সেটাও কিন্তু চওড়া করার কাজ চলছে। অর্ধেকটা আগে কাজ হবে, তারপরে বাকি অর্ধেকে তারপরে কাজ হবে। পথ চলতে চলতে যেখানে একটু না থেমে পারা গেল না, সেটা হচ্ছে শায়ক রিভারের ভিউ পয়েন্ট। শায়ক রিভার ভিউ পয়েন্ট। চল এবার আবার গাড়িতে উঠি, আমাদের অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। এখানে একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে। আপাতত আমরা ওই পুরোনো ব্রিজ হয়েই যাব, কিন্তু এখানে একটা বড় ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে। ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম। এই যে ছোট ছোট পাহাড়ি জলধারা, এগুলো সব গিয়ে মিশছে শায়ক রিভারে। এটা হচ্ছে লার্জিয়ার ব্রিজ। এই যে লারিয়া ব্রিজ আমরা পেরিয়ে এলাম। এই পাহাড়ের ওপাশে কিন্তু ভারতের একটা গ্রাম আছে। ওই গ্রামের সমস্ত বাসিন্দাদের নিয়ে আসা হচ্ছে এপাশের এই গ্রামে, এবং এখানে এই জনবসতিটা নতুন করে গড়ে তোলা হচ্ছে। এই গ্রামটার নাম লারিয়া গ্রাম, সেটাই বলতে পারেন। চাংমার গ্রাম, গম চাষ হয়েছে, গম। এখান থেকে আরও 14 কিলোমিটার দূরে বাগদাম গ্রাম। এই বাগদাম গ্রাম হচ্ছে আগে ভারত পাকিস্তানের সিজফায়ার লাইন ছিল। এই বাগদামে শায়ক নদীর উপরে একটা ব্রিজ আছে। ব্রিজের এপারে ছিল ভারতের সীমানা, ওপারটা ছিল পাকিস্তানের সীমানা। কিন্তু 1971-এর ডিসেম্বর মাসের পর ভারতীয় সেনা এই মানচিত্র পাল্টে দেয়। ফাথরু ব্রিজ, ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম।
এই সমস্ত বেইলি ব্রিজেই একটা একটা করে গাড়ি পার হয়। ওইখানটা দেখুন, ওই দুপাশের পাহাড় কেটে মাঝখান দিয়ে সহায়ক নদী বেরিয়ে গেছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে সহায়ক চেকপোস্টে, আর এইদিকে ওই পাহাড়ের মাথায় বরফ রয়েছে। ওফ, কি সুন্দর যে লাগছে না, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে সহায়ক চেকপোস্টে আমাদের গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, কজন প্যাসেঞ্জার আছে, সমস্ত কিছু এখানে এন্ট্রি করে তারপরে আগে যেতে হয়। সামনে, এখান থেকে সামনে আছে সহায়ক ওয়ার মেমোরিয়াল। এই গাড়ি থেকে বিস্কুট দিচ্ছে, আর এরা বিস্কুট খাবে বলে এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। 1 2 3 4 5 6 জন। এই হচ্ছে সহায়ক ওয়ার মেমোরিয়াল। সহায়ক নদীতে কি সুন্দর চর পড়ে গেছে, সেই চরে আবার কিছু বুনো গাছ হয়েছে, ভারী সুন্দর লাগছে। 2019-এ যখন এসেছিলাম এই নদীর জলের রং ছিল পুরো নীল রঙের, কিন্তু গত বছর 2024 আর এই বছর আজকে 25শে মে 2025 নদীর জল পুরো খোলা। বগদাম ভিলেজ এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার। বগদাম ভিলেজ একটা সময় ছিল যখন এই বগদাম ভিলেজে ছিল ভারত এবং পাকিস্তানের সীমানা। যে সিজফায়ার লাইন ডিক্লেয়ার করা হয়েছিল সেই অনুযায়ী এই বগদাম ভিলেজের পর্যন্ত ভারতীয় সেনারা কন্ট্রোল করত। সহায়ক নদীর উপর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপরটায় পাকিস্তান কন্ট্রোল করত। এই বগদাম ভিলেজের উচ্চতা 9750 ফুট। এখানে চাইনিজ আর তার সাথে বাল্টিস খাবার সেটাও পাওয়া যায় এখানে। কিন্তু এই যে এই সমস্ত জায়গা একসময় পাকিস্তানের বাল্টিস্তান তার অংশ ছিল। এরপরে 1830 খ্রিস্টাব্দে জম্বুর রাজা গুলাব সিং এই সমস্ত জায়গা দখল করে নেন। আমরা রাস্তার ধার দিয়ে যাচ্ছি, কিন্তু মেইন যে গ্রাম সেটা কিন্তু উপরে, ওই পাহাড়ের উপরে। আমাদের রাস্তার ধারে বয়ে চলেছে সহায়ক নদী। পুরো আমাদের যাত্রাপথের সঙ্গেই হয়েছে এই সহায়ক নদী। ये ब्रिज पहले बाउंड्री था। গোর্খা রিচ এখান থেকে আরও 25 কিলোমিটার। এই যে জায়গা, এই জায়গাতেই হয়েছিল থার্ড কোয়ালিশন। যে রাস্তাটা চলে গেল সেই উপরেও গ্রাম রয়েছে। তুর্তুক ভিলেজ এখান থেকে আর 5 কিলোমিটার। খাতাক পুরো ছড়াটাও রয়েছে। ওয়েলকাম টু তুর্তুক ভিলেজ। আসল যে তুর্তুক ভিলেজ সেটা কিন্তু এখান থেকে বাঁ হাতে আমরা বেঁকে যাব, কিন্তু আগে আমরা দেখে আসবো থাং। এখানে এখন রাস্তার ধারেও অনেকগুলো রেস্টুরেন্ট মতো হয়েছে, রেস্টুরেন্ট বলা যায় না, ছোটো খাবার জায়গা। এই তুর্তুক একসময় বর্তমান যে পাকিস্তান, সেই পাকিস্তানের চোরবাট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। 1840 খ্রিস্টাব্দে জম্বুর রাজা গুলাব সিং এই বাল্টিস্তান দখল করে নেয়। এরপর দেশ ভাগের পরে প্রথম যে ভারত পাক যুদ্ধ, সেই যুদ্ধে এই তুর্তুক পাকিস্তানের অন্তর্গত হয়ে যায়। আবার 1971 সালের ভারত পাক যুদ্ধে তুর্তুক আবার ভারতের দখলে আসে। বর্তমানে এই তুর্তুক গ্রাম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত। লে শহর থেকে 205 কিলোমিটার দূরত্বে হুন্ডার, আর হুন্ডার থেকে আরও 85 কিলোমিটার দূরত্বে এই ছোট্ট গ্রাম তুর্তুক। রুক্ষ পাহাড়ের বুকে নুব্রা ভ্যালিতে অবস্থিত এই তুর্তুক। নুব্রা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য যে শব্দে বর্ণনা করা যায় না তা বলাই বাহুল্য, কিন্তু আপনি যদি একটি রাত তুর্তুকে কাটান তাহলে সম্মুখীন হতে পারেন অনেক অজানা তথ্যের। এখানে প্রভাব রয়েছে বাল্টিস্তানের সংস্কৃতি। 2500-এর মতো মানুষের বসবাস এই তুর্তুকে, যাদের ভাষা বাল্টি এবং উর্দু।
প্রায় এসে পৌঁছেছি ট্যাক্স ভিলেজ জিদ্দার রয়্যাল গার্ডেন। এখানে অনেক পরপর সুইচ টেন্ট রয়েছে দেখতে পাচ্ছি। এই অঞ্চলে ভারতবর্ষের শেষ গ্রাম হচ্ছে থাং, আর এই থাঙ্গে যাওয়ার জন্য তার আগে ট্যাক্সি গ্রাম, সেখানে পুলিশ যে চেকপোস্ট, সেখানে কিন্তু আমাদের গাড়িগুলোকে এন্ট্রি করাতে হয়। আমাদের ড্রাইভার প্রেমবাজি এই সামনের চেকপোস্টে গেছেন এন্ট্রি করাতে। থাং এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার। শায়ক নদীর পেরিয়ে আমরা যাব ভারতবর্ষের এই মুহূর্তে বর্ডারের শেষ গ্রাম থাং। এখান থেকে আর মাত্র 3.5 কিলোমিটার। গমের চারা বসানো হচ্ছে। এই যে শায়ক নদীর ওপাশেও কিন্তু একটা রাস্তা আছে। ওই যে রাস্তাটা, সেটা কিন্তু শুধুমাত্র মিলিটারির ব্যবহারের জন্য। এই হচ্ছে থাঙ্গের পার্কিং। এই পার্কিংটা নতুন হয়েছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার সেটাও হয়েছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। উপরে উঠলে ভারত পাকিস্তান বর্ডারটা অনেক পরিষ্কারভাবে দেখা যায়। থাং সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতের এই অঞ্চলে উত্তরের সব থেকে শেষ গ্রাম। এরপরে ভারতবর্ষের আর কোনো গ্রাম নেই, মানে উত্তরে। এই গ্রাম একসময় পাকিস্তানের অন্তর্গত ছিল। 71 যুদ্ধের পরে এটা ভারতের অন্তর্গত হয়। এখানে আগে কিন্তু ট্যুরিস্টদের অ্যালাউ করা হতো না। 2021 সালের 16ই আগস্ট থেকে এখানে কিন্তু ট্যুরিস্টদের অ্যালাউ করা হচ্ছে। এবং আমি আগের বছর যা এসেছিলাম তখন এই পার্কিং লটের কাজ হচ্ছিল। এখন কিন্তু পার্কিং লটটা অনেক সুন্দর গোছানো হয়ে গেছে। এইদিকে ইয়েলো কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ভারতের লাস্ট চেকপোস্ট। এরপরে দেখুন এখানে বেড়া দেওয়া রয়েছে। এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এই যে নদীটা শায়ক নদীর রিভার বেড, এটাই হচ্ছে নোম্যান্স ল্যান্ড। তারপরে প্রথম যে নদীর মধ্যে একটা গ্রিন সবুজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তানের চাষাবাদের জায়গা। ওখানে চাষ করে। কারা চাষ করে? ওই পেছনে আরেকটা সবুজ মতো দেখা যাচ্ছে, পেডিকনের Z30-তে যেগুলো জুম করে আপনাদের দেখিয়েছি। ওই গ্রামটার নাম হচ্ছে ফারহানু গ্রাম। ওই গ্রামের বাসিন্দারা চাষবাস করে এখানে। এই যে যেখানে চাষবাস হচ্ছে তার এপাশে একদম রিভার বেডের নিচে, এখানে যদি ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন পাকিস্তানের বাংকার। আরেকটু উপরে আরেকটা পাকিস্তানের বাংকার, আরও উপরে আরেকটা পাকিস্তানের বাংকার আছে। এই পাশটায় যদি আসেন, এই পাহাড়ের উপরে এই যে এখানে 3টে সাদা রয়েছে, 3টে সাদা পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে ভারতের বাংকার। এই উপরে জায়গায় যেতে হলে এখানে এই যে জিগজ্যাগ, এই যে এখান থেকে জিগজ্যাগ রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে কিন্তু উপরে যেতে হয়। গাড়ির কোনো রাস্তা নেই। এই যে পাহাড়গুলো উপরে, সেখানেও ভারতের বাংকার আছে। একইভাবে এখানে ভারতের বাংকার কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে। আবার এই যে পাহাড়টা, এখানেও কিন্তু ভারতের সেনারা বাংকার করে বসে আছে। কিন্তু এপাশের এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু পাকিস্তানের পাহাড়। এখানে কিন্তু পাকিস্তানের সেনা সেখানে বাংকার করে বসে আছে। এই সমস্ত পাহাড়ের উপরে পাকিস্তানি বাংকার আছে। যদি দূরবীন দিয়ে বা জুম করে দেখেন, তাহলে পাকিস্তানের বাংকারগুলো দেখতে পাবেন। এখানে কিন্তু দূরবীন ভাড়া পাওয়া যায়, 50 টাকা করে নেয় দূরবীনের জন্য। এই যে গাড়ি পার্কিং রয়েছে, এই গাড়ির পার্কিংয়ের উপরে এইখানেই দেখুন একটা ইন্ডিয়ান বাংকার। তার উপরে এইখানটায় সেখানে রয়েছে ভারতীয় বাংকার। আর এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু সব ভারতের অধীনে। এবং এখানে এই যে এখান থেকে যে নালার মতো যেটা নেমে আসছে, এ পাশটা হচ্ছে ভারত, এ পাশটা হচ্ছে পাকিস্তান। এদিকের এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে সিয়াচেনের পাহাড়। আর এ পাশে ওই যে বরফ ঢাকা পাহাড়টা ওই দূরে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জের পাহাড়। আচ্ছা, পাশাপাশি 2 জবজ গ্রাম থাং এবং ফারহানু। 2 গ্রামের মানুষ এতদিন মিলে মিশে একসাথে চাষবাস করে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। হঠাৎই 2 গ্রামের বুক চিরে উঠে গেল কাঁটাতারের বেড়া। থাং থেকে গেল ভারতের অধীনে, আর ফারহানু রইল পাকিস্তানের অধীনে। 2 ছোট গ্রামের নিবিড়তার মাঝে চিরস্থায়ী বিভেদের প্রাচীর করে তুলল এই কাঁটাতারের বেড়া। পাশাপাশি গ্রাম হলেও 2 গ্রামের গ্রামবাসীদের ভিতরে দেখা করা, কথা বলা, একের অন্যর বাড়িতে যাতায়াত করা সবই আচমকা বন্ধ হয়ে গেল। এমনই এক তৎকালীন পাকিস্তানি নাগরিক, বর্তমানে ভারতের নাগরিক, তার অভিজ্ঞতা আমরা শুনব। शुक्रिया साहब, मेरा नाम
गुलाम हुसैन है जी। मैं इंडिया का लाहौर गाँव था में रहने वाला है जी। मैं 71 का पहले का पैदाइश थी। मैं 19 साल पाकिस्तान में रहा। मैं वही गाँव का पैदाइश था जी। अभी देख रहा है खान हूँ। 12 साल में शादी हो गया था क्योंकि मैं अकेला था, बहन भाई कुछ ही नहीं था जी, माँ बाप और मैं था। उसी टाइम पर बाउंड्री क्या था, बोटांग गाँव जो है अपने इंडिया का था जी। बोटांग गाँव से इस तरफ आकर एक लगड़ी के ब्रिज है, वही बाउंड्री था जी। यही शयोर नदी फेंसिंग का ब्रिज नहीं था उसी ज़माने में। ब्रिज जो है अपने इंडिया ने 71 के बाद में बनाया हुआ, वो ब्रिज पहले नहीं था। अपना इंडिया का बहुत पीछे आते आते सबसे पहले चुलूंग का एक टुक 2 टैक्सी, आप गेट में एंट्री करता है टैक्सी बोलता है, 3 थांग 4, ये 4 गाँव जो है 71 का पहले पाकिस्तान का कब्जे में था जी। माँ बाप बीबी गार ज़मीन पूरा पाकिस्तान में रहेगी। मैं अकेला यहाँ रह गया। फिर मैं यहाँ शादी कर दिया। अभी 6 लड़का 1 लड़की इधर ही है जी। 30 बार अपना हो गया। फिर अपना इंडिया गवर्नमेंट जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, अपना दाल रोटी हो रहा है जी। তো শুনলেন আপনারা ভারত পাকিস্তান ৭১-এর যুদ্ধে এই থাং আর ফারানো গ্রামের বাসিন্দাদের কী অবস্থা হয়েছিল। তাড়াতাড়ি তারা বিভক্ত হয়ে গেছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। এই যে ফারানো গ্রাম আর এই থাং গ্রাম মাঝে শুধু দূরত্ব জাস্ট কয়েক কিলোমিটারের, কিন্তু এই গ্রাম থেকে ও গ্রামে যাওয়ার উপায় কিন্তু নেই। এই মাঝে এই যে ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝে যে ফেন্সিংটা করা আছে তার ওপাশে যেটা নোম্যান্স ল্যান্ড, সেখানে কিন্তু পুরো মাইন বেছানো আছে। শুধু তাই নয়, এখানে দেখবেন কিছু কিছু পোল পাতা রয়েছে, লোহার পোল, এবং সেখানে দড়ি দিয়ে আটকানো আছে। এর ওপারটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এদিকে যদি আপনারা দেখেন, এদিকে দেখুন একটা নালার মতো রয়েছে। এই নালাটার এ পাশটা ভারতবর্ষ, এই নালার এ পাশটা হচ্ছে পাকিস্তান। যদি ওই দিকটা খেয়াল করেন, ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের এ পাশে গিয়ে আমি নিকনের Z30-তে জুম করে দেখাচ্ছি, ওই পাহাড়টার উপরে পাকিস্তানের বাঙ্কা দেখতে পাবেন। আর দেখতে পাবেন পাকিস্তানের একটা পোল লাগানো আছে, যেটাতে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, তখন ওখানে পতাকা উত্তোলন হয়, পাকিস্তানের পতাকা উত্তোলন হয়। 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই পাহাড়ের এ পাশে এই উপরটায় এখানে কিন্তু রয়েছে ভারতের বাঙ্কার। আর এ পাশ দিয়ে যদি এখানে চলে আসেন, এই পাহাড়গুলোর উপরেও কিন্তু ভারতীয় বাঙ্কার রয়েছে। ওয়েলকাম টু দ্য নর্দার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। ইন্দো পাক বর্ডারের থাং ভিলেজে আপনাদের সকলকে স্বাগত। এখান থেকে মাত্র 2.2 কিলোমিটার দূরে রয়েছে পক, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান। এখানে বলা হয়েছে এই স্থানীয় মানুষেরা তাদেরকে সহায়তা করার জন্য তারা অনেক কিছু জিনিস বিক্রি করেন, তাদের জন্য এরকম একটা শেড বানিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে কিছু কেনাকাটা করবেন, তাদের একটু সাহায্য হবে। এই হচ্ছে অ্যাপ্রিকট গাছ আপনাদের দেখাচ্ছিলাম। এই হচ্ছে এই অ্যাপ্রিকটের যে সিড, অনেকটা অ্যামন্ডের মতো, কিন্তু অ্যামন্ড ঠিক নয়। এই হচ্ছে আখরোট। आपका शुभ नाम? फातिमा बानो सर। एप्रिकॉट, ब्लूबेरी, नट, वॉलनट, ब्लैकबेरी, क्रैनबेरी, एप्रिकॉट का बादाम, ये रास्पबेरी, सिबकथॉर्न। अच्छा, इधर भी मिलता है? यस सर, ये यहाँ होता है। ये हमारे यहाँ का लोकल मिर्च, सेफ्रॉन, शिलाजीत, एप्रिकॉट, ये सारे यहाँ का ऑर्गेनिक है, सन ड्राई किया हुआ। এরকম একটা অনেক দোকান আছে, কিন্তু আমি ওনাকে দেখালাম, পরপর এখানে এরকম দোকান রয়েছে। এইসব জায়গাগুলো একসময় তো বর্তমান পাকিস্তানের বাল্টিস্তানের অধীনে ছিল, তো সেই কারণে এখানে বাল্টি খাবার সেটা কিন্তু খুব ফেমাস। যদিও সেটা কেউ খাচ্ছে না, সবাই নর্মালি মোমো, ফ্রাইড রাইস এসবই খাচ্ছে। এখানে সফটি আইসক্রিম পাওয়া যায়, প্রচণ্ড গরম, একটু সফটি আইসক্রিম খাই। আজকে মে মাসের 25 তারিখ, কি গরম পুড়িয়ে দিচ্ছে, বলা যায় না, সে পুড়িয়ে দিচ্ছে। আজকে শ্যাম্পু করেছি, এই প্রথম খেয়াল করলাম চুলগুলো পুরো বিবেকের মতো লাগছে। আমরা রাজুদার সাথে এসেছি, মানে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি, তো সে কারণে আমাদের খাওয়া তো আমাদের সাথে রয়েছে। কিন্তু আপনারা যদি এখানে এসে খেতে চান, তাহলে এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো। অনেক রকম খাওয়ার, প্রায় সব রকমের খাওয়াই পাওয়া যায়। তার সাথে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, একসাথে অনেকে বসে খেতে পারেন। এবং এখানে যদি বৃষ্টির সময় আসেন তাহলেও খেতে অসুবিধা হবে না, কারণ উপরে পুরো সেট করে দেওয়া রয়েছে। খাবারের দাম একটু বেশি আমি দেখতে পাচ্ছি, মশলা ধোসা 180 টাকা থেকে শুরু, তার মানে খাবারের দাম একটু কস্টলি। আচ্ছা, এই যে এই প্রাইস লিস্ট, এটা হচ্ছে প্লেন দোসা 120, মশলা দোসা 180,
80 পনির ধোসা 200 বিভিন্ন ধরনের ধোসা মানে সাউথ ইন্ডিয়ান খাবার সেটাও রয়েছে, কিন্তু দামগুলো এরকম। ফার্স্ট ব্যাচ বসে গেছে, ফার্স্ট ব্যাচে জায়গা পায়নি। এইদিকে অবশ্য সবাই আমাদের নয়, এখানে বাইরের গেস্ট যারা তারাও আছেন। এই টেবিলে অবশ্য আমাদের লোকেরাই রয়েছে। ফার্স্ট ব্যাচে জায়গা পাইনি, সেকেন্ড ব্যাচে বসেছি। মেনুতে যেটা আছে মিক্সড ফ্রাইড রাইস, আমি ডিম দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, চিকেন সেটাও রয়েছে, তার সাথে আছে চিলি চিকেন। থাঙে লাঞ্চ করে এখন আমরা চললাম তুর্তুকের উদ্দেশ্যে। তুর্তুক গ্রাম আমরা ঘুরে দেখব। রাস্তা এখানে সরু, পাশাপাশি দুটো গাড়ি যেতে অসুবিধেই হয়। বাবা, এরা এই রাস্তা এখানে হেঁটে 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 আসছে, তাও একটা বাচ্চা কোলে নিয়ে। এখান থেকে আমরা মেন রাস্তা ছেড়ে তুর্তুকের দিকে বেরিয়ে গেলাম। এই ব্রিজ পেরিয়ে ওপাশে যেতে হবে তুর্তুক গ্রামের, বা বলা উচিত তুর্তুক গ্রামের অপর অংশে। তুর্তুক গ্রাম মাঝখানে বয়ে চলেছে ছোট্ট এক সুন্দর পাহাড়ি নদী, আর গ্রামের দুই অংশকে যুক্ত করেছে এই কাঠের ব্রিজ। এবং রীতিমতো ব্রিজটা কিন্তু নড়ে, রীতিমতো নড়ে ব্রিজটা। প্রচণ্ড রোদ, চোখ মুখ সব উড়িয়ে দিচ্ছে, এত গরম বলে এই নদীটাতে জলও কিন্তু প্রচুর রয়েছে। আমরা ওই দিক থেকে এসেছিলাম, এসে এই আমাদের গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। ওখান থেকে হেঁটে তারপরে এই ব্রিজ হয়ে আমরা এপাশে এসেছি, আর এখন এই উপর থেকে দেখছি এই নদীটাকে। কি প্রবল গর্জন, পাথরের মধ্যে ধাক্কা খেয়ে খেয়ে মনে হচ্ছে যেন জলের নদী নয়, এটা একটা দুধের নদী। এদিক দিয়ে বয়ে চলেছে ওই নদী। এই নদী গিয়ে মিশবে সহায়ক নদীর সাথে, সহায়ক নদীর জলধারা আরও পুষ্ট হবে। ব্রিজ পেরিয়ে আমরা এপাশে এলাম, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে উপরে যাও, কিছুটা সিঁড়ি ভাঙতে হবে, ভেঙে আমরা যাব তুর্তুক গ্রামে। এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে এলেই এখানে দেখতে পাবেন কারাকোরাম রেঞ্জের পাহাড়। এখানে ড্রাই ফ্রুট এক ভদ্রলোক বিক্রি করছেন, কিন্তু দাম অনেক বেশি বলছে, তার তুলনায় থাঙে অনেক কম, থাঙের থেকে শ্রীনগরে আরও কম। এইখানে কতগুলো দিক নির্দেশ করা আছে, বেশিরভাগই এ পাশটায় মানে ভাঁটের দিকে। শুধু একটা তুর্তুক ট্র্যাডিশনাল হাউস অ্যান্ড মিউজিয়াম সেটাই পাশে, বাকি সমস্ত কিছু সেগুলো কিন্তু এদিকে। এক সময় এই তুর্তুক গ্রাম ছিল পাকিস্তানের অংশ, কিন্তু বর্তমানে এটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত। লে শহর থেকে 205 কিলোমিটার দূরত্বে অবস্থিত হুন্ডার, আর সেখান থেকে আরও 85 কিলোমিটার দূরে তুর্তুক। ছোট্ট পাহাড়ি গ্রাম, জনবসতি 1002। কিন্তু এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে একটা রাত কাটাতে হবে। থাকার জন্য এখানে খুব সাধারণ মানের কিছু হোমস্টে আছে। এই তুর্তুক গ্রামে কিন্তু একজন রাজা আছেন, ইয়াবগো মোহাম্মদ খান কাচো। যদিও রাজা হচ্ছেন একজন কৃষক, মূলত অ্যাপ্রিকট ব্যবসায়ী। বাল্টি হেরিটেজ হাউস অ্যান্ড মিউজিয়াম, ন্যাচারাল কোল্ড স্টোরেজ সাইট এদিক দিয়ে। এই টাইলস বাঁধানো রাস্তা সেটা ধরে। হাই। এদিকে সবুজ গমের ক্ষেত, আর এপাশে সাদা ধপধপে কারাকোরাম রেঞ্জ, অদ্ভুত সুন্দর। ইয়ে হ্যাঁ, ইন্ডিয়া পাক বর্ডার, সেটা এদিকে দেখতে পাবেন। আর ওই বাল্টি হেরিটেজ মিউজিয়াম, ন্যাচারাল কোল্ড স্টোরেজ, পোলো গ্রাউন্ড সেগুলো এপাশে। এদিকটা আগে একটু ঘুরে আসি, স্টোন প্যালেস। হ্যালো। এই গ্রামের বাচ্চারা নতুন লোক এলেই চকলেট চায়। এই হচ্ছে হোটেল দুত্রুক। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এপাশ ওপাশটা দেখিয়ে দিই, আপনাদের চিনতে সুবিধা হবে। এখানে ওই বাইনোকুলার দিয়ে কারাকোরাম রেঞ্জ, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এগুলোকে দেখায়। চলুন একবার দেখে আসি কীরকম দেখায়। লেখা রয়েছে স্টোন প্যালেস, কারাকোরাম মাউন্টেন রেঞ্জ ভিউ, ইন্ডো পাক বর্ডার,
শায়ক রিভার ভিউ, নিউ তুর্তুক ভিউ। আমরা তো উপরে উঠে এসেছি, ওই রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে আমরা সকালে গেছি, ওই রাস্তা থেকে এখন আমরা উপরে উঠে এসেছি। তুর্তুক গ্রামের অর্ধেকটা হচ্ছে ওইখানে, আর বাকি অর্ধেকটা সেটা হচ্ছে এই পাহাড়ের উপরে। এইখানের এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে কারাকোরাম রেঞ্জ, কিন্তু এই K2 K6 এসব নয়, কিন্তু হিমালয় পর্বতের অংশ যেরকম এটা তেমনি কারাকোরাম পর্বতমালার অংশ। এইদিকে বরফ ঢাকা অংশগুলো সব পাকিস্তানের। এখান থেকে এই যে পেছনের যে পাহাড়টা সেটার অর্ধেকটা পাকিস্তানের, মানে ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের ওই উপরটাই হচ্ছে পাকিস্তানের বাংকার আছে, আর এদিকের এই যে পাহাড়গুলো এটা হচ্ছে ভারতবর্ষের, এখানে ভারতবর্ষের বাংকার আছে। এদিকে কিছু স্নোপিক সেটাও এখানে দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে স্টোন প্যালেস। এই যে স্টোন প্যালেস, দেখুন এখানে দেয়ালগুলো এরকম পাথর পরপর সাজিয়ে 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 এরকমভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন এই সিঁড়িগুলো সেটাও কিন্তু এরকম পাথর সাজিয়ে সাজিয়ে বানানো হয়েছে। এখানে থাকার ব্যবস্থাও আছে, এই হচ্ছে এনাদের কার্ড, আমি দেখাচ্ছি কার্ডটা পরে। এই হচ্ছে এখানকার থাকার ব্যবস্থা, থাকার রুম। ও নাইস, পুরো পাথর সাজিয়ে সাজিয়ে বানানো হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে স্টোন প্যালেস। এখান থেকে ভিউটা শুধু দেখুন, বিউটিফুল। আর ইয়ে হ্যাঁ টয়লেট। जी टॉयलेट है। अच्छा अजय क्लाइम आके गया ना अभी। हाँ। इनका थोड़ा बहुत इधर गर्म पानी कैसे आता है? गर्म पानी जी गर्म पानी भी आते हैं गीजर से, और सेंट्रलाइज्ड गीजर है? वो अभी सोलर का लाया हुआ है। सोलर का है, गीजर भी लाया हुआ है। और इधर का डबल बेड का रेट आपका क्या है? हमको तो ऑनलाइन बुकिंग पे तो मुझे मालूम नहीं है, ऐसे भी टू भी 3500 4000 तक है रूम के हिसाब से। अच्छा 3500 से 400 तक भी टू भी 4000 एमएपी में इंक्लूड डिनर एंड ब्रेकफास्ट लिए। ওকে ওকে। এই যে স্টোন প্যালেস, এখানে এরকম 8টা থাকার রুম আছে। এক্স্যাক্ট খরচ উনি বলতে পারলেন না, মোটামুটি 3500 থেকে 4000 টাকা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিলেন। আর এখানে এই দেওয়ালে কয়েকটা ফটো লাগানো আছে। এক একটা সিজনে এই তুর্তুক ভ্যালি বা বলতে পারেন নুব্রা ভ্যালির রূপ কতটা আলাদা আলাদা হয়ে যায়। এখানে মূলত থাকেন ফরেন ন্যাশনালসরা, এবং এখানে বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে, এটা দেখেই বুঝতে পারবেন কত রকম বিদেশি এখানে আসেন। এই দিকটা এটা হচ্ছে স্টোন প্যালেস, এবং এখান থেকে কারাকোরাম রেঞ্জ, তুর্তুক গ্রাম, শিয়ক নদী খুব ভালো দেখা যায়। আর এপাশে হচ্ছে মিউজিয়াম, কিন্তু এবার ওনাদের রেট যেটা কম্বো যে টিকিট সেটা 170 টাকা। তো অনেকে সেই জন্য অনেকে কেন আমাদের কেউই সেটা করতে রাজি হলেন না। এই দিক দিয়ে ফিরে যাওয়ার রাস্তা, চলুন ফিরে যাই। এই দোকানটা থেকে আমরা একটু ড্রাই ফ্রুট নিলাম, যা দাম তাই, কিন্তু কোয়ালিটি ভালো। আমরা আবার সেই ব্রিজের কাছে ফিরে এসেছি, ওই দেখা যাচ্ছে ব্রিজ। এই সব কটা বাচ্চা এখানে চলে এসেছে গাড়ি দাঁড় করে চকলেট নেবার জন্য। সবাই এদের চকলেট দেয়ও। এই ব্রিজটার নাম হচ্ছে দুর্গা ব্রিজ। ইভিনিং স্ন্যাক্স পেঁয়াজি আছে, পেঁয়াজি, আর তার সাথে দুধ চা, আর এটা অন রিকোয়েস্ট, সবাই এসে গেছে। কলকাতার পেঁয়াজি দাদাকে বসে, এখানে হয়তো অনিয়ন পকোড়া করে দেবে, কিন্তু পেঁয়াজি বানাতে পারবে না। দারুণ বানিয়েছে। আমাদের রুমটা দোতলায়, তো এই দোতলায় রুমগুলো তো রয়েছে, কিন্তু এখানে কতটা একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে এই যে জায়গাটা, এখানে বাচ্চারা রীতিমতো ক্রিকেট খেলতে পারবে। হোটেল স্নো লেপার্ড ডিনারে ডাক এসেছে, ডিনারটা করে আসি। আজকে ডিনার একেবারে হালকা ডিনার, ভাত, ডাল, বেগুন ভাজা,
আমার ফেভারিট বেগুন ভাজা, তার সাথে আলু কুমড়োর তরকারি, আর কি আছে, অমলেট আছে বোধহয়, নাকি ডিমের তরকারি, অমলেট আছে। তো এই বেগুন ভাজাটা আমার ফেভারিট বললাম, কিন্তু এখানের বেগুনটা না এমনি ঠিক আছে, কিন্তু বড্ড বেশি বীজ। আজকে মে মাসের 25 তারিখ, তো এই সময়ে বেগুন, গরমকালে বেগুন ভালো হয় না, বেগুন শীতকালেই ভালো। খাওয়া দাওয়া হলো, খেতে চলুন তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে আমরা যাব সিয়াচেন বেস ক্যাম্প। আপনাদের বলেছিলাম আগেরবার লাদাখ এর 3টে জায়গা আপনাদের দেখাইনি, সেই 3টে জায়গার মধ্যে একটা হচ্ছে এই সিয়াচেন বেস ক্যাম্প, সেটা কালকে আমরা যাব। এছাড়া আর 2টো জায়গা হচ্ছে হানলে, আর একটা হচ্ছে সোমরিরি। যদিও সোমরিরি আমি 2019-এ যখন লাদাখ এসেছিলাম তখন গেছিলাম। আমার কিন্তু বেশ একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে কালকে যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্প, পৃথিবীর সবথেকে উঁচু ব্যাটলফিল্ড। শুধু তাই নয়, সিয়াচেন হচ্ছে ওই সুমেরু কুমেরু যে আছে, নর্থ পোল সাউথ পোল, সেখানে তো বড় বড় হিমবাহ আছে, সেটা বাদ দিলে সবথেকে বড় হিমবাহ এই সিয়াচেন হিমবাহ। এবং এই সিয়াচেন হিমবাহ থেকে আমাদের এই লাদাখ, জম্মু কাশ্মীর এই অঞ্চলের অনেক নদী এই সিয়াচেন হিমবাহের জলে পুষ্ট। তো সিয়াচেন হিমবাহের গুরুত্ব, বিশেষ করে ভৌগোলিক গুরুত্ব, সেটা তো বললাম, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে এর কতটা গুরুত্ব সেটা কালকে ওখানে গিয়ে বলবো, আজকে আর বলছি না। কিন্তু একটা খারাপ খবর আছে, সেটা হচ্ছে আমাদের সবাইকে না এরকম একটা করে মাস্ক দেওয়া হলো। এই মাস্কটা করোনার জন্যই দেওয়া হলো। করোনা ভারতবর্ষে আবার বাড়ছে। আজকে 25শে মে 2025। এই মাস্কটা কিন্তু একদম ভালো লাগলো না, মানে মাস্কটা মন খারাপের ব্যাপার। করোনার সময় তো দেখেছেন সবাইকার জীবনযাত্রা কীভাবে ধ্বংস করে দিয়েছিল এই করোনা। আবার সেই করোনা ফিরে আসছে। যদিও আমার নিজের বিশ্বাস করোনা একটা সর্দি কাশি জ্বর সেরকমই, এবং সেটা যেহেতু একবার আমাদের হয়ে গেছে সবাইকার, এইবারের করোনাতে আর বেশি কিছু হবে না, সামান্য সর্দি জ্বর কাশি এটুকুনি হবে, এটা আমার বিশ্বাস। চিকিৎসকরা আরও ভালোভাবে বলতে পারবেন। কিন্তু করোনার সময় আগেরবার এখানে কিন্তু মাস্কের কড়াকড়ি ছিল, সেই কারণে সাবধানতার জন্য মাস্ক সবাইকে একটা করে দেওয়া হয়েছে। যদি বলে যে মাস্ক পরে সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে ঢুকতে হবে, তখন এই মাস্কটা কাজে লাগবে। সেই হিসেবে বেশ শুয়ে পড়ি। শুভরাত্রি, গুড নাইট, দেখা হবে কালকে সকালে।